কেমন আছেন নেহা? বাকিদের আসতে বলেন। কেমন আছেন? চলে আসেন, সবাইকে আসতে বলেন। কেমন আছেন সানজিদা আক্তার শানু? ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো আছি। সবাইকে আসতে বলেন। ঠিক আছে ম্যাম, বলতেছি। আমরা আজকে শুরু করব দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। এটা আপনাদের ফাইনালে দুটো সিলেবাস আছে, ওর ভিতরে অন্যতম। তো পিলগ্রিমস প্রোগ্রেসটা আজকে বাংলায় আমরা এখন সামারিটা দেখে নিব, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, সবাইকে আসতে বলেন, আমরা শুরু করছি। Writing essays, but here are my marks for them. So Wesley, I'm going to tell you to use straight. Personally, I prefer using আর them. কয়েকদিন পরে স্বর্ণের দোকানে গেছি হবে। আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো।
Welcome to my TV. Welcome to my YouTube channel, Trick to Success. আজকের টপিক জন বুনিয়ান দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সবাই পুরো ভিডিওটি দেখবেন। বুনিয়ান দ্য পিলগ্রিম প্রোগ্রেস লিখতে শুরু করেছেন যখন তিনি কারাগারে বন্দী ছিলেন। ফার্স্ট পার্ট পাবলিশ হয়েছিল 1678 এন্ড সেকেন্ড পার্ট পাবলিশ হয়েছিল 1684। দ্য পিলগ্রিম প্রোগ্রেসের কবি একটি স্বপ্নের মতো ছদ্মবেশ ধারণ করেছেন। কবি একজন গরিব পরিবার থেকে বিলং করতেন। তো তিনি গরিব পরিবারের লোকেদেরকে শিক্ষা দিতেন। তো সেই গরিব পরিবারের লোকেদের শিক্ষাদানের পেছনে কবির হাত ছিল। ফার্স্ট পার্টে খ্রিস্টানদের ধর্মান্তরিত হওয়ার কথা এবং ধর্মীয় জীবন, মৃত্যু, পরে স্বর্গীয় রাজ্য বলেছেন। পিলগ্রিম প্রোগ্রেসের যে সেকেন্ড পার্ট তাতে বলেছেন যে খ্রিস্টানদের ওয়াইফ ক্রিশ্চিয়ানা এন্ড সন্তানদের সাথে রিলেটেড সম্পর্কিত কিছু কথা। ভ্যানিটি ফেয়ার হলো দ্য পিলগ্রিম প্রোগ্রেসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পার্ট। ভ্যানিটি ফেয়ার আন্তর্জাতিক পত্রিকাগুলির মধ্যে একটি। খ্রিস্টান সঙ্গীদেরকে, বিশ্বস্ত সঙ্গীদেরকে ময়লা মাখিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে খাঁচায় ফেলে বন্দি করে দেওয়া হয়েছিল, আবার তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। আবার খ্রিস্টানদেরকে কারাগারে পাঠিয়েছেন, কিন্তু অনেকে পালিয়ে গেছেন। এই প্রসঙ্গে আমরা দেখবো যে কবি বলেছেন যে তারপর আমি আমার স্বপ্নে দেখলাম যে যখন তারা প্রান্তর থেকে বের হয়েছিল তখন তারা তাদের সামনে একটি শহর দেখেছে যে অবস্থিত। মানে কবিটা বলেছেন তিনি স্বপ্ন দেখেছেন যে যখন প্রান্তর থেকে সেই লোকরা, মানে সেই বিশ্বস্ত সঙ্গীরা বেরিয়েছেন, তখন তারা সেই শহর দেখেছে, যে শহরটির নাম ছিল ভ্যানিটি। আর সেই শহরে একটা মেলা হতো, যে মেলাটার নাম ছিল ভ্যানিটি ফেয়ার। তো সেই শহরের মেলাতে কি কি বিক্রি হতো জানো? সেখানে মানুষ, মানে আমরা কি জানি যে মেলাতে জিনিস বিক্রি হয়, কিন্তু সেই মেলাতে জিনিস থেকে শুরু করে এমনকি মানুষ, জমি জায়গা, বাড়ি সম্পত্তি, দেশ, চাকর, বউ, স্ত্রী, সন্তান, স্বামী, রক্ত, মানে হেন কোনো জিনিসই সেখানে বিক্রি হয় না। রূপা, সোনা, পাথর সবকিছু বিক্রি হয়। এই ফেয়ার মেলাটি একটি প্রাচীন জিনিস, দীর্ঘস্থায়ী এবং একটি খুব বড় মেলা ছিল। তীর্থযাত্রীদেরকে এই মেলার মধ্যে দিয়ে যেতে হয়। তীর্থযাত্রীরা এই মেলায় প্রবেশ করার সাথে সাথেই মেলার সমস্ত লোকরা নড়বড়ে হয়ে গেল, কারণ শহরটিও তাদের নিয়ে হট্টগোল করেছিল। কারণ তারা যে পোশাক পরেছিল, মানে তীর্থযাত্রীরা যে পোশাক পরেছিল, তাদের সেই পোশাকগুলো সেই মেলায় বিক্রি হতো না। সেই মেলায় বিক্রি হতো তাদের পোশাকের থেকে আলাদা পোশাক। তাই তাদের নিচে লোকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতো তাদের দিকে, এবং কেউ বলতো তারা বোকা, কেউ বলতো তারা অশিক্ষিত, আবার কেউ কেউ বলতো যে তারা বিদেশি মানুষ। সেই তীর্থযাত্রীরা মেলা থেকে কিছু কেনাকাটি করতেন না। সেই মেলায় যে অহংকারী দোকানদাররা ছিল, মানে সেই ভ্যানিটি শহরে যারা থাকতো সবাই অহংকারী, স্বার্থপর ছিল, তাদের মধ্যে কুসংস্কার থাকতো, আর তারা তাদের সম্পত্তি, বিলাসিতা নিয়ে সবসময় গর্ব বোধ করতেন বা অহংকার দেখাতেন। তো সেই দোকানদাররা যখন সেই তীর্থযাত্রীদেরকে জিজ্ঞেস করতে যে কি কিনবেন বা কোনো কিছু বলতে চাইতেন, তখন তীর্থযাত্রীরা কানে আঙ্গুল দিয়ে দিতেন। তীর্থযাত্রীরা তাদের কোনো কিছু মানে শুনতেন না, তাদের একমাত্র লক্ষ্য ছিল যে স্বর্গে যাত্রা করা। আর এই তীর্থযাত্রীদেরকে এবং তাদের মানে তীর্থযাত্রা করেছেন খ্রিস্টানরা, এবং সেই খ্রিস্টান এবং তাদের বিশ্বস্ত সঙ্গীদেরকে মারা হয়েছিল, ময়লা মাটি দিয়েছে, তারা খুব খারাপ নির্যাতন করেছিলেন এই ভ্যানিটি শহরের লোকেরা। দেখো, এই যে পিলগ্রিম প্রোগ্রেসের যে ভ্যানিটি ফেয়ার সম্পর্কে বললাম, এখানে যে মেলাটা, এটা কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই। কারণ কখনো কোনোদিন কোনো মেলায় আমরা বাস্তবে দেখিনি যে ঘর বাড়ি সম্পত্তি বিক্রি হচ্ছে, বা বউ সন্তান স্বামী বর সবকিছু বিক্রি হচ্ছে, এইসব এটা হচ্ছে বাস্তবের সাথে কোনো মিল নেই। সেই জন্য কিন্তু কবি বলেছেন, এখানে ফার্স্টে আমি বললাম যে পিলগ্রিম প্রোগ্রেস লেখার কারণ কবি কিন্তু একটা স্বপ্নের মধ্যে ছিলেন। কবি কিন্তু একটা স্বপ্নের রূপ ছদ্মবেশে ধারণ করেছে। তো এটা সত্যি স্বপ্নের মতোই একটা মেলা, যেটা শুনলাম, যার বাস্তবে কোনো রূপ নেই, যেটার সাথে কোনো মিল নেই। তো এখানে শর্টেই এটা আমি সবাইকে ডিসকাস করলাম। এখানে শেষ হলো। যারা নিউ ভিউয়ার্স পায়েসিনের বসন্ত বিলাসে পায়েসিনের সকল ট্রিটমেন্টে থাকছে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট।
সালফেক্সিমেটিক লিকুইড এখন নতুন প্যাকে এসপিপি টেকনোলজির সাথে যা কঠিন সূত্র দাগ দূর করে মেশিনে। হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের আলোচনার বিষয় হলো পিলগ্রিমস প্রোগ্রেস। এই পিলগ্রিমস প্রোগ্রেস এটার যে গল্প আছে সেটা শুরু করার আগে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে। এই তথ্যগুলো বলার পরে আমি মূল গল্পটা বলতে শুরু করবো। তো চলুন তথ্যগুলো জেনে নিই। এই পিলগ্রিমস প্রোগ্রেসের পুরো নাম দ্য পিলগ্রিমসেস প্রোগ্রেস ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্যাট হুইচ ইজ টু কাম। এই বইটির লেখক জন বুনিয়ান। এই বইটি লেখা হয়েছিল ইংলিশ ভাষাতে। এটি একটি রিলিজিয়াস অ্যালিগরি। এটা প্রকাশিত হয় 1678 সালে। এটার টোন হলো আর্নেস্ট এবং সারমন লাইক। এটি লেখা হয়েছিল পাস্ট টেন্সে। এটার সেটিং আনস্পেসিফাইড ফিকশনাল রিয়ালম। এটার প্রোটাগনিস্ট, প্রথম পার্টের প্রোটাগনিস্ট মেন চরিত্র হলো ক্রিস্টিয়ান এবং সেকেন্ড পার্টের প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার হলো ক্রিস্টিয়ানা। এর যে ন্যারেটর, সেই ন্যারেটর হলো নামহীন অ্যানোনিমাস পারসন ওয়ান্ডারিং ইন দ্য ওয়াল্ডারনেস। এর পয়েন্ট অফ ভিউ হলো ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। এটার অনেকগুলো থিম রয়েছে, যেমন নলেজ গেইনড থ্রু ট্রাভেল, তারপর ইম্পর্টেন্স অফ রিডিং, তারপর আছে ভ্যালু অফ কমিউনিটি। এটার মোটিভ গুলো আমরা জেনে নেই। মোটিভ গুলো হলো স্লিপ, ওয়েল্ডারনেস, সেন্সুয়াল প্লেজার ইত্যাদি। জন বুনিয়ান লোকের ঘটি বাটি সারিয়ে বেড়াতো, তাতেই তার দিন চলতো। ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের বিরুদ্ধে যখন অলিভার ক্রomwellএর নেতৃত্বে একদল লোক বিদ্রোহ করে, তখন তিনি সেসব ছেড়ে দিয়ে ক্রomwellএর দলে যোগ দেয় এবং যুদ্ধ করে। এরপর যুদ্ধ ছেড়ে তিনি ধর্মচিন্তায় মন দেন এবং ধর্মপ্রচারক হিসেবে তার নাম চোখের দিকে ছড়িয়ে পড়ে। এরপরে 1660 সালে দ্বিতীয় চার্লস যখন ফ্রান্স থেকে আবার ইংল্যান্ডে ফিরে আসে, তখন শুরু হয় রেস্টোরেশন পিরিয়ড। এই রেস্টোরেশন পিরিয়ডে বানিয়ানকে জেলে দেওয়া হয়। জেলে থাকতে থাকতেই তিনি এই রূপক ধর্মগ্রন্থখানি লেখেন। এবার চলুন এর গল্পটা আমরা জেনে নিই। গল্পটা আমি শুরু করছি। ক্রিশ্চিয়ান বলে একটি লোক একদিন খুব উত্তেজিত ভাবে বাড়ি এসে স্ত্রীকে ডেকে বলল, ও শুনছো, আমরা যে নগরে বাস করছি সেই নগরটি খুব শীঘ্রই ঈশ্বরের কোপে ধ্বংস হবে। এই কথা শুনে এলো, এখন কি করা যায়? ওর স্ত্রী তো অবাক, বলে কি, মাথা খারাপ হলো নাকি? সে প্রথমে পা ধোবার জল দিল, পাখা দিয়ে ওকে একটু ঠান্ডা করার চেষ্টা করলো। কিন্তু ক্রিশ্চিয়ান অত্যন্ত উদ্বিগ্ন ভাবে বিলাপ শুরু করলো, তাই তো, কি হবে, কোথায় যাব, কেমন করে এই ধ্বংসপুরী থেকে রক্ষা পাবো, কি যে করা যায়। এইভাবে সে বিলাপ করলো। আত্মীয় স্বজন গ্রামবাসী সব ভেঙে পড়লো। কেউ বলল ডাক্তার ডাকো, কেউ বলল মাথায় জল দাও, লোকটা নিঘাত পাগল হয়ে গেছে। ক্রিশ্চিয়ানের মাথা ঠান্ডা হওয়া দূরে থাক, কেউ তার কথা বিশ্বাস করছে না দেখে সে কাঁদতে কাঁদতে বিরাট এক বোঝা ঘাড়ে করে বাড়ি থেকে বার হয়ে পড়লো। মুখে সেই একই বলি, কোথায় যাব, কে পথ বলে দেবে, কি করি এখন? এবার হ্যাঁ, আপনাদের সাথে আমার টাইমিং চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে আমি 4:50 না 4টার সময় দিছি না। সবাই পুরো ভিডিওটি দেখবেন। 1 সেকেন্ড, আপনারা তো পুরো ইয়েতে, আপনাদের ব্যাচ আর ওই ব্যাচ পুরো আমার সাথে ম্যাচ খেয়ে গেছে। হায় হায়, মাস্টার্স এর ক্লাস আমি নেই, সেটার ইয়ে দেখাইতেছি আপনাদের। ভেরি শকিং। 1 সেকেন্ড, আপনাদের টেক্সট হবে এটা, প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স। ইয়েস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হল প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই রাইটিংটা নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেকগুলি রিকোয়েস্ট এসেছে এবং একরকম মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা। তো সেই সমস্যা থেকে রিলিফ পাওয়ার জন্যই আসলে এটা খুব তাড়াহুড়া করে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো তোমরা যারা এইভাবে মানে মাথা খারাপ করে দিচ্ছ তাদেরকে থ্যাংক ইউ, যে তোমরা মাথা খারাপ করে দিচ্ছ বলেই হয়তো বা এইগুলো
খুব তাড়াতাড়ি করে পাবলিশ করা হচ্ছে, নইলে হয়তো বা আরো দেরি হয়ে যেত। তো দেখো আমরা এবার দেখি এই লিরিক্যাল ব্যালান্সে কি আছে। তো শুরুতেই লিরিক্যাল ব্যালান্স সম্পর্কে কিছু তথ্য, যেমন বলা হচ্ছে দ্য প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স ইজ অ্যান এসে, বলা হচ্ছে এইটা একটা এসে composed by William Wordsworth, যেটা কম্পোজ করেছেন বা লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফর দ্য সেকেন্ড এডিশন পাবলিশড ইন জানুয়ারি 1801 and often referred to as the 18th edition of the poetry collection Lyrical Ballads। বলা হচ্ছে যে এই যে এই প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স এটা হচ্ছে একটা সেকেন্ড এডিশন, বিশেষ করে লিরিক্যাল ব্যালান্স এর একটা সেকেন্ড এডিশন, এবং এই লিরিক্যাল ব্যালান্সটা হচ্ছে একটা পোয়েট্রির কালেকশন। আমরা যেটা জানি যে পোয়েট্রি সমগ্র বা কবিতা সমগ্র যেটা আমরা জানি, তো এই লিরিক্যাল ব্যালান্সটা হচ্ছে একটা কবিতার সমগ্র। তো বলা হচ্ছে যে এই কবিতা সমগ্রেরই হচ্ছে সেকেন্ড এডিশন হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, and then greatly expanded in the third edition of 1802। বলা হচ্ছে 1802 সালে এটার একটা বড় ধরনের এক্সপান্ড ভার্সন তারা বের করে। It has come to be seen as a de facto manifesto of the romantic movement। বলা হচ্ছে যে এই যে লিরিক্যাল ব্যালান্স বা প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, এইটা অ্যাকচুয়ালি পরবর্তীতে একেবারে রোমান্টিক যে মুভমেন্ট বা রোমান্টিক যে কবিতা বা রোমান্টিক যে এজ, সেই এজের একটা ম্যানিফেস্টো হিসেবে কাজ করেছিল, একটা ইশতেহার হিসেবে কাজ করেছিল। অর্থাৎ এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স বা লিরিক্যাল ব্যালান্স এর যে পাবলিশ হয়েছিল সেটার মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলিরিডস এই দুইজন মিলে এই লিরিক্যাল ব্যালান্সটা পাবলিশ করেছিল, এবং সেইখানে এই লিরিক্যাল ব্যালান্সের মাধ্যমে তারা নতুন ধরনের একটা যুগ, কবিতার যুগ বা রাইটিং এর যুগ যে এসে গেছে, সেইটা একটা মানে ঘোষণা দেওয়া বা একটা ইশতেহার প্রকাশ করার মতো একটা মানে ব্যাপার ছিল। আচ্ছা, এরপরে যেটা বলছে যে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ ল্যান্ডমার্ক এসে ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। বলা হচ্ছে যে এই রাইটিংটা ইংলিশ হিস্ট্রির মানে লিটারেচারের হিস্ট্রির একেবারে একটা ল্যান্ডমার্ক, কনসিডার্ড টু বি দ্য রোমান্টিক ম্যানিফেস্টো অন পোয়েট্রি অ্যান্ড সোসাইটি। বলা হচ্ছে এই লিরিক্যাল ব্যালান্সকে রোমান্টিক পোয়েট্রি এবং যে রোমান্টিক সোসাইটি রয়েছে সেই সোসাইটির একটা ম্যানিফেস্টো হিসেবে মানে উল্লেখ করা হয়, অর্থাৎ রোমান্টিক ম্যানিফেস্টো হিসেবে উল্লেখ করা হয় পোয়েট্রি এবং সোসাইটিতে। The preface is a work that is crucial to our understanding of the progress of the romantic literary thought originating in 18th century Europe, which has been immortalized in our view of poetry and how we think of it today। বলা হচ্ছে যে এই যে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স যেটা, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালান্স পাবলিশের পরে এটা পাবলিশ করা হয়। অর্থাৎ এইটা লিরিক্যাল ব্যালান্স পাবলিশ করার পরে অনেকগুলি প্রশ্নের মানে সম্মুখীন হয়, বা আরেকটা বিষয় যেটা হয় যে আগেকার যে নিও ক্লাসিক্যাল যুগের যে রাইটিং গুলো সেগুলোর বিপরীতে এই রাইটিং, এবং যার কারণে অনেক ধরনের কোশ্চেনের মানে উন্মেষ ঘটে, এবং এর ফলে যেটা হয় তো ওই কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার জন্য এই প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স লেখা হয়। তোমরা জানো যে প্রিফেস মানে মুখবন্ধ, বা আমরা যেটা বলতে পারি যে একটা সূচনা বা একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়। তো এইখানে এই এই লাইনটার যে অর্থটা সেটা হচ্ছে এরকম যে এই প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স একটা হচ্ছে খুবই ক্রুশিয়াল একটা রাইটিং ছিল, খুবই ইম্পর্টেন্ট রাইটিং ছিল, যেটা আসলে রোমান্টিক লিটারারি থটস এবং এর যে মানে থিম গুলি সেইগুলোর বোঝার জন্য, এইটা বোঝানোর জন্য এটা পাবলিশ করা হয়, এবং এটা 18th সেঞ্চুরির ইউরোপে আর কি এটা শুরু হয়েছিল, এবং হুইচ হ্যাজ বিন ইমর্টালাইজড, যেটা আমাদের পোয়েট্রির প্রতি যে আমাদের ভিউ এবং আমাদের যে দৃষ্টি সেইটা এবং পোয়েট্রির ব্যাপারে আমরা যা ভাবি সেই জিনিসগুলোকে তুলে এনেছিল, এবং এর মাধ্যমেই যে রোমান্টিক এজের সূচনা হয় সেটার ফলে আর কি এই প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স তো একটা ইমর্টালাইজড মানে এসেতে পরিণত হয়ে যায়। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Before you go any further, I would like to share with you 7 excellent reasons why you should choose IOU for your. আচ্ছা, এরপরে এই যে হচ্ছে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্সে কি আছে আমরা এবার এটা জানবো, এবং সবশেষে গিয়ে এর যে সামারিটা অর্থাৎ সামারির সামারি যেটা সেটাও আমরা জানবো। তো এখন আমরা এইটার যে ডিটেইল সামারি সেটা দেখি। এবং শুরুতে যেটা বলছে যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিগিন উইথ এ ডিসকাশন অফ দ্য কালেকশন অফ পোয়েমস রিটেন মোস্টলি বাই ওয়ার্ডসওয়ার্থ উইথ কন্ট্রিবিউশন বাই এস টি কোলরিজ। বলা হচ্ছে যে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালান্স এইটা
ওয়ার্ডসওয়ার্থ শুরু করে একটা ডিসকাশন দিয়ে, সেটা হচ্ছে কালেকশন অফ পোয়েমস, অর্থাৎ অনেকগুলি পোয়েমস এর বা একটা পোয়েম মানে কবিতার সমগ্রের উপরে একটা ডিসকাশন দিয়ে এটা শুরু করে, যেখানে বেশ কিছু কবিতা ছিল এবং সেই কবিতার ভেতরে ওয়ার্ডসওয়ার্থ ম্যাক্সিমাম লিখেছিল এবং এস.টি. কোলরিজ সেখানে 4-5টার মতো লিখেছিল। অরিজিনালি পাবলিশড ইন 1798, অরিজিনালি পাবলিশ করা হয় এটা 1758 সালে। In 18 অর্থাৎ 1800 সালে ওয়ার্ডসওয়ার্থ added an earlier version of the preface, বলা হচ্ছে 1800 সালে গিয়ে লিরিক্যাল ব্যালান্সটা পাবলিশ হয় 98 সালে, এবং 1800 সালে গিয়ে এই প্রিফেসটা ওয়ার্ডসওয়ার্থ পাবলিশ করে, which he extended 2 years later, যেটা তিনি 2 বছর ধরে এক্সটেন্ড করেন, অর্থাৎ 1802 সাল পর্যন্ত। আচ্ছা, 1802 থেকে 2 না, অর্থাৎ 98 থেকে 1800, অর্থাৎ এই 2 ইয়ার ধরে তিনি এটা এক্সটেন্ডেড করেন, because he felt his poems were of a new theme and style, কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে তার কবিতাগুলি একটা নতুন থিমের, তার কবিতাগুলির নতুন থিম রয়েছে এবং নতুন স্টাইল রয়েছে, যেটা ওই যুগের যে মানে এক্সিস্টিং স্টাইলের এগেনিস্টে। এবং ওয়ার্ডসওয়ার্থ ফেল্ট দে নিডেড অ্যান ইন্ট্রোডাকশন, এবং ওয়ার্ডসওয়ার্থ বুঝতে পেরেছিলেন যে এই নতুন থিম এবং স্টাইলের যে কবিতা তিনি এবং কোলরিজ লিখেছেন, এইটার ক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন দেওয়া দরকার। যারা সমালোচক রয়েছে বা যারা রিডার রয়েছে তাদেরকে একটা ধারণা দেওয়ার দরকার যে আমরা আসলে কি করতে চাচ্ছি এই এই ধরনের কবিতা বা এই ধরনের রাইটিং গুলো লিখে। Some scholars say that Coleridge wanted to write the preface. কিছু স্কলার মনে করেন যে এই প্রিফেসটা লিখতে চেয়েছিলেন কোলরিজ, অর্থাৎ এস.টি. কোলরিজ, but never got around to it, so the work fell to Wordsworth instead. কিন্তু কি লিখবেন এটা আসলে বুঝতে পারছিলেন না কোলরিজ, এবং যার ফলে এই পরবর্তীতে এটা লেখার ভারটা ওয়ার্ডসওয়ার্থের উপরে পড়ে। As the majority of the poems in the collection are by Wordsworth, যেহেতু এই কবিতার সমগ্রের ম্যাক্সিমাম কবিতাগুলি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের, this was probably a more appropriate choice. এই যে ওয়ার্ডসওয়ার্থ এটা প্রিফেস লিখছে, এটা সম্ভবত সবচেয়ে ভালো একটা স্টেপ ছিল, যেহেতু তার কবিতাই ওখানে বেশি ছিল সেই জন্য। Though there is suggestion in some of Coleridge's later writings that two disagreed about what the preface should say. আচ্ছা, কিন্তু তারপরেও মানে এইটাতে অর্থাৎ এই যে এই প্রিফেসে ওর কোলরিজেরও সাজেশন ছিল, এবং সেই সাজেশন গুলি বা এইটার ব্যাপারে আরো কি কি মানে যোগ করা যায় সেটা তার পরবর্তী রাইটিং গুলোতে সে বলেছে। In the preface, Coleridge writes that the purpose of the collection was to write poems that deal with things that happen in everyday life. আচ্ছা, এই যে প্রিফেস, এই প্রিফেসে ওয়ার্ডসওয়ার্থ যে কথাটি লিখেছেন সেটা হলো যে এই যে কালেকশনের যে পোয়েম গুলা তিনি লিখেছেন, এই পোয়েম গুলি সাধারণত ডিল করে, এই পোয়েম গুলির সাধারণত বিষয়বস্তু ওই সমস্ত জিনিস যেই সমস্ত মানুষের জীবনে রিয়েলি ঘটে, এমন অর্থাৎ রিয়েলি ঘটে না, মানুষের মানে একেবারে কাল্পনিক বিষয়বস্তু কবিতায় নিয়ে আসবে, এইটার এগেনিস্টে ছিল ওয়ার্ডসওয়ার্থ। এবং সে বলছিল যে ট্রু টু লাইফ, অর্থাৎ মানুষের জীবনে যে ঘটনাগুলি ঘটে সেইগুলোই বা মানুষের জীবনের উপরে যে নিয়ামকগুলির প্রভাব রয়েছে সেইগুলো নিয়েই অ্যাকচুয়ালি কবিতার মানে তার এই রোমান্টিক কবিতার বিষয়বস্তু। Most importantly, Wordsworth considered each poem in the collection to be an experiment in language uses or diction. এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ মানে ভেবেছিলেন যে প্রত্যেকটা কবিতাই এই কালেকশনের একটা করে এক্সপেরিমেন্ট হবে, বিশেষ করে ভাষার চয়নের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ইউজেস এর ক্ষেত্রে, অর্থাৎ যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে সেই ভাষা, এবং আরেকটা যেটাকে বলা হচ্ছে ডিকশন মানে শব্দচয়ন বা ভাষার যে শব্দচয়ন, সেটার ব্যাপারে একটা এক্সপেরিমেন্ট হবে। He wanted to find out if conversational language could be used effectively in poetry. সে আসলে একটা বিষয় এই এক্সপেরিমেন্টের মাধ্যমে একটা বিষয় ফাইন্ড আউট করতে চেয়েছিল যে কনভারসেশনাল যে ল্যাঙ্গুয়েজটা, যেটা সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে, সেই ভাষাটাই পোয়েট্রির ভাষা মানে করা যায় কিনা সেটা নিয়ে সে চিন্তা করতো। অর্থাৎ আমরা জানি যে এই যে রোমান্টিক মুভমেন্টের আগের যে পিরিয়ড গুলি সেইগুলোতে কবিতার ভাষাগুলি হয় প্রচন্ড গ্র্যান্ড লেভেলের এবং পম্পাস বা গর্জিয়াস, এবং এইটার ফলে মানে তার আগে অনেকগুলি এপিক বা অন্যান্য আরো অনেক বিষয়ে লেখা হয়েছে, এবং সেটা হয় হচ্ছে সাধারণত মানে
সাধারণ মানুষের বোঝার বাহিরে সেটা চলে যায় এবং সাধারণ মানুষের বা মানে ট্রু টু লাইফ যেটা অ্যাকচুয়ালি মানুষের জীবনে ঘটে এই বিষয়গুলো নিয়ে আসলে আগের কবিতাগুলি লেখা হতো না এবং ভাষাগুলিও সাধারণ মানুষের বোঝার বাহিরে ছিল। তো ওয়াটসওয়ার্থ যেটা তার এক্সপেরিমেন্ট অর্থাৎ এই কবিতাগুলো লেখার মাধ্যমে একটা এক্সপেরিমেন্টও চালাচ্ছিল যে সাধারণ মানুষের মুখের ভাষা দিয়ে কবিতা লেখা লেখা মানে লিখলে এটা কতটুকু ইফেক্টিভ হয় সেটাই আগে সে জানতে চাচ্ছিল। হোয়াট দেন ইজ পোয়েট্রি। এরপরে ওয়াটসওয়ার্থ আরেকটা বিষয় এক্সপ্লেইন করে এখানে যে পোয়েট্রি কি সেই বিষয়টা। ওয়াটসওয়ার্থ সেটস আউট টু ডিফাইন দিস পার্টিকুলার ফর্ম অফ আর্ট। ওয়াটসওয়ার্থ এটার একটা সংজ্ঞা দেন, অর্থাৎ এই যে ওয়াটসওয়ার্থ মানে এই যে একটা কবিতা যে একটা আর্ট, সেই আর্টের একটা সংজ্ঞা তিনি দেন এবং এই সংজ্ঞাটা তিনি সেট করেন। In preface to lyrical ballads, Wordsworth outlined his definition of the nature and function of poetry, as well as identifying the qualities that make someone a true poet. এই লিরিক্যাল ব্যালাডসে ওয়ার্ডসওয়ার্থ মানে নেচার এবং ফাংশন অফ পোয়েট্রি অর্থাৎ কবিতার যে ফাংশন এবং কবিতার যে নেচার এটা কেমন হবে সেই ব্যাপারে একটা ডেফিনেশন দেন এবং সেই সঙ্গে তিনি আবার আইডেন্টিফাইও করেন যে একটা পোয়েটের কি কি কোয়ালিটি থাকা দরকার। অর্থাৎ এই যে এই লাইনটাতে এই কথাগুলো বলছে। For Wordsworth, poetry must reflect spontaneity and an overflow of powerful feeling. আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে ওয়ার্ডসওয়ার্থ যেটা মনে করেন যে পোয়েট্রি অবশ্যই স্পন্টেনিয়াসলি আসবে এবং একটা ওভারফ্লো হবে পাওয়ারফুল ফিলিংস এর, অর্থাৎ কবিতার ভেতরে যে কথাগুলি বা যে ঘটনাগুলি এগুলো স্পন্টেনিয়াসলি আসবে কবির মনে এবং এটাতে একটা পাওয়ারফুল ফিলিংস থাকবে, একবার শক্তিশালী একটা ফিলিংস থাকবে। প্যাশন ইজ কি অ্যাজ আর মোড অ্যান্ড টেম্পারেন্ট এবং বলছে যে আচ্ছা টেম্পারামেন্ট অর্থাৎ এই কবিতার যে প্যাশন সেটা হচ্ছে আসল জিনিস এবং এটা ঠিক তেমন যেমন এর মোড এবং টেম্পারামেন্ট, কবিতার যে মোড এবং টেম্পারামেন্ট ঠিক প্যাশনটাও ওইরকমই গুরুত্বপূর্ণ। Although poetry must emerge from spontaneity, it must not be written spontaneously. বলা হচ্ছে যদিও পোয়েট্রিটা মানে স্পন্টেনিটি থেকে আসবে কিন্তু তারপরে এটা স্পন্টেনিয়াসলি লেখা হবে না, এর হচ্ছে মানে কিছু গড় বাঁধা ব্যাপার স্যাপার থাকবে। Rather, Wordsworth asserts that a poem should be the result of long and deep reflection. বরং তিনি যেটা বলছেন যে একটা পোয়েমের ভিতরে অবশ্যই একটা লং এবং ডিপ একটা রিফ্লেকশন থাকবে, একটা মানে প্রতিচ্ছবি থাকবে রিয়েল লাইফে। আচ্ছা, এই কথাটা আমি আরেকবার বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে এখানে কবি যে কথাটা বলছেন যে স্পন্টেনিয়াসলি মানুষের ভেতর থেকে একটা কবির ভেতর থেকে একটা কবিতা বের হয়ে আসবে কিন্তু সেই কবিতা স্পন্টেনিয়াসলি লেখা হবে না, বরং এই কবিতার ভেতরে একটা ডিপ এবং লং একটা রিফ্লেকশন থাকবে যে রিফ্লেকশনটা হচ্ছে রিয়েল লাইফে। He also cautions against being too concerned with the poetic rules of classicism. আচ্ছা, এরপরে তিনি আরেকটা বিষয় সম্পর্কে সতর্ক থেকেছেন এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস এর তার বক্তব্য পেশ করার ক্ষেত্রে। তিনি সেটা হচ্ছে যে খুব বেশি পোয়েটিক রুল ব্যবহার করবে ঠিক ক্লাসিসিজম বা ক্লাসিক্যাল রাইটারদের মতো এরকমটাও করা যাবে না এবং এই বিষয়টা নিয়ে তিনি একটু সচেতন ছিলেন। অর্থাৎ কবিতা লেখার ক্ষেত্রে স্পন্টেনিয়াসলি আসবে কিন্তু স্পন্টেনিয়াসলি লেখা যাবে না এবং সেক্ষেত্রে একটা লং এবং ডিপ রিফ্লেকশন থাকবে রিয়েল লাইফে। কিন্তু এটা বলতে গিয়ে তিনি আমার সতর্কও থেকেছেন যে নিও ক্লাসিক্যাল সিজম মানে এসে যে কবিতা লেখার যে রুল গুলি ছিল এই ধরনের রুলগুলোর মতো এই তার কবিতাগুলোকেও তিনি বাঁধতে চান এই ধরনের নিয়মের ভেতরে। নেক্সট ওয়ার্ডসওয়ার্থ ব্রেক ডাউন দ্য পোয়েটস প্রসেস ইনটু 4 স্টেজেস। আচ্ছা, এরপরে ওয়ার্ডসওয়ার্থ যে কাজটি করেছেন সেটা হচ্ছে পোয়েটিক যে প্রসেস রয়েছে অর্থাৎ কবিতা লেখার ক্ষেত্রে যে প্রসেস গুলি রয়েছে মানে স্টেপ গুলি রয়েছে সেটাকে তিনি 4টা স্টেপে বা 4টা স্টেজে ভাগ করেছেন। ফার্স্ট ইজ অবজারভেশন, অর্থাৎ প্রথম যেটা সেটা হচ্ছে অবজারভেশন। A person, object, or situation must stimulate powerful emotion in the romantic poet, and those observations must be noted. আচ্ছা, এরপরে যেটা বলছে যে একটা ব্যক্তি, একটা অবজেক্ট, একটা বস্তু অথবা একটা অবস্থা বা কোনো একটা ঘটনা বা সিচুয়েশন অবশ্যই একটা কবির ভেতরে, একটা রোমান্টিক কবির ভেতরে একেবারে মানে খুব ভালো পাওয়ারফুল একটা ইমোশন স্টিমুলেট করবে, জাগ্রত করবে বা সৃষ্টি করবে। and those observation must be noted এবং এগুলি খুব ভালোভাবে অবজারভেশন করবে একজন
পোয়েট এবং এই অবজারভেশনটা নোটেড হতে হবে। রিকালেকশন ফলোস, এবং এখানে রিকালেকশন থাকবে, হুইচ ইজ দ্য স্টেজ হোয়েন দ্য পোয়েট কন্টেমপ্লেটস দোজ অবজারভেশন। এবং এই যে রিকালেকশন বা স্মৃতিচারণের যে বিষয়গুলো বা পূর্বে ঘটে যাওয়া ঘটনাকে পুনরায় মনের ভেতরে মানে চিন্তা করা, বা এক কথায় যেটা জাবর কাটা বলে না, মানে একটা গরু যেরকম ম্যাম খাওয়া দাওয়ার পরে এসে এক জায়গায় বসে থেকে জাবর কাটে, ঠিক সেরকম ম্যাম একটা 4:30-এ আমাদের স্যারের সাথে ক্লাস ছিল, নুরুল্লাহ স্যারের সাথে। শেষ করে দিলে ভালো হতো। এরপরে কবি আপন মনে পরবর্তীতে ধ্যান করার মতো করে সেটা রিকালেক্ট করবে, সেটা হচ্ছে যে জিনিসটা সে অবজার্ভ করে আসলো, দেখে আসলো, সেটা সে নিজের মনের ভেতরে চিন্তা করবে বা রিকালেকশন করবে, মনে করার চেষ্টা করবে। ফর দিস ফর দিস ট্রানকুইলিটি ইজ এ মাস্ট। এবং এইটার জন্য, অর্থাৎ এই যে অবজারভেশন করে আসলো এবং তারপরে যে রিকালেকশন করছে এবং কন্টেমপ্লেট করছে, এইটার করার জন্য ট্রানকুইলিটি ইজ মাস্ট। ট্রানকুইলিটি বলতে একটা শান্তির অবস্থা বা একাকী নির্জন একটা জায়গা কবির জন্য অবশ্যই দরকার, বা কবি একটা মানে শান্তি বা প্রশান্তির ভেতরে থাকতে হবে। মেমোরিজ মে সারফেস দ্যাট আর ডেজ ওল্ড অর ওল্ডার, and the poet should contemplate those memories to explore how the emotions they provoke relate to past experiences. আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে যে মেমোরি, মেমোরির ক্ষেত্রে মেমোরি মে সারফেস দ্যাট আর ডেজ ওল্ড অ্যান্ড ওল্ডার, বলা হচ্ছে যে মেমোরিতে ওই জিনিসগুলি থাকবে, অর্থাৎ যে ঘটনাগুলি সে অবজার্ভ করলো এবং রিকালেকশন করবে পরবর্তীতে, সেইগুলি আপনাদের স্যারের মেমোরিতে সাথে থাকতে ক্লাস হবে। মানে কোন এবং ব্যাচের সেটা ক্লাস? মানে ডেজ ওল্ডার অর ওয়ান সেকেন্ড, নুরুল্লাহ স্যারের সাথে আমাদের ক্লাস আছে 4:30টায়। আপনাদের এটা স্যারের সাথে আজকে মঙ্গলবারে রাত্রে কখন ক্লাস? রাতে না ম্যাম, এখন রমজানের জন্য স্যার এখন নিবেন। আচ্ছা, তাহলে আপনারা আমার ক্লাসটা তাহলে 3:50-এ শুরু করবেন। আমি তো আপনাদেরকে মেসেজ দিয়েছি, আপনারা মেসেজে কিছু বলেন নাই কেন যে আপনাদের অন্য স্যারের সাথে ক্লাস আছে? কোনো কিছু জানান নাই কেন? ম্যাম স্যারের টাইমটা তখন কনফার্ম ছিল না, স্যার আচ্ছা, বলছেন যে 4:30টায় নিবেন। তাহলে আপনারা সুন্দরভাবে আইদার 4:40-এ স্যারের ক্লাস করবেন, অথবা 4:30 পর্যন্ত আমার ক্লাসটা যেটা করবেন সেটা 3:50-এ শুরু হবে। 3:50-এ ক্লাস করতে পারবেন? ওকে ম্যাম। ঠিক আছে। ওকে আপনাদের একটা ক্লাস 40 মিনিটের, তাহলে ওই অনুসারে টাইম দিবেন না আপনারা জেনে? ম্যাম, এখনো আমাদের আসলে ক্লাসের টাইম গুলো ঠিক হয় নাই, আজকেই রোজায় মানে ফার্স্ট ক্লাস করতেছে তো। হ্যাঁ, আপনার তো এই ক্লাসের টাইমটা তো আমি অনেক আগে দিয়ে রাখছি, অনেক আগে ইনফ্যাক্ট 4টা থেকে 4:40, ঠিক না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা 3:50-এ নিচ্ছি। ওকে, স্যারকে 4:30টায় শুরু হয়ে যাবে স্যারের। ওকে, হয়ে গেছে। ওকে ম্যাম। আচ্ছা, কিন্তু এগুলো টাইমিং আপনারা এক টিচারের টাইম যেটা আছে আরেক টিচারকে জানাই রাখবেন। হঠাৎ করে আসবে না যে কোনো টিচার আপনার জন্য ওয়েট করতেছে, বিকজ টাইম এটা অনেক আগে দেওয়া হয়েছে। ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আর আপনাদের ক্লাসটা তাহলে 3:50-এ দিচ্ছি, সবার তো সমস্যা নাই 3:50-এ তাহলে? আচ্ছা, তাহলে 3:50-এ এর পরের ক্লাসটা আমরা শুরু করছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ভালো থাকেন। খোদা হাফেজ সবাইকে।